আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে ফেলার হুঙ্কার দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে এই হুঙ্কার দেন তিনি বলেন, ইরান যদি প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করে, যার সম্ভাবনা সবসময়ই আছে, এমনটি ঘটলে আমি আশা করব ইরানকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবে আমেরিকা। যদি তা না হয় তাহলে মার্কিন নেতাদের বিবেচনা করা হবে নির্বোধ কাপুরুষ হিসেবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া এক ভাষণে ট্রাম্পের বিরুদ্ধে ইরানি চক্রান্তের অভিযোগ তোলার পর ট্রাম্প এই পোস্ট করলেন। ট্রাম্পের আগেও প্রেসিডেন্ট থাকাকালে একাধিকবার ইরানের বিরুদ্ধে নানা ধরনের হুমকি দিয়েছেন। মার্কিন গণমাধ্যমগুলো গত সপ্তাহে জানিয়েছে, মার্কিন গোয়েন্দারা কয়েক সপ্তাহ আগে ট্রাম্পকে হত্যার জন্য ইরানি ষড়যন্ত্রের কথা জানতে পারে। এরপর থেকে মার্কিন সিক্রেট সার্ভিস ট্রাম্পের নিরাপত্তা জোরদার করে। তবে সম্প্রতি ট্রাম্পের ওপর যে হামলা হয়েছে তার সঙ্গে তেহরান যুক্ত নয়। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রেসিডেন্টকে নিয়ে তেহরানের পরিকল্পনা জানার পর ট্রাম্পের নিরাপত্তা বাড়ানো হয়। অন্যান্য মাধ্যমগুলো একই ধরনের কথা উল্লেখ করেছে। ওয়াশিংটন এবং ইরানের মধ্যে চলে আসা দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্ক চূড়ান্ত পর্যায়ে পৌঁছে 2020 সালে মার্কিন হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার কাসেম সোলাইমানির মৃত্যুর মধ্যে দিয়ে। ডোনাল্ড ট্রাম্প নিজে সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। তেহরান তখনই এই হত্যার প্রতিশোধের ঘোষণা দেয়। মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে, তারা বেশ কয়েক বছর ধরে ট্রাম্প প্রশাসনের সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানি হুমকির ওপর নজর রাখছে। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে দেশটির সরকার এবং বিরোধী দলীয় নেতাদের কাছ থেকে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির বিষয়ে চাপের মুখে পড়েছেন নেতানিয়াহু। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, পার্লামেন্ট সদস্যদের সামনে ভাষণ দিয়ে নেতানিয়াহু ব্যাপক করতালি পেলেও উভয় দল যুদ্ধ বন্ধের জন্য চাপ দিচ্ছে ইসরায়েলকে। ভাইস প্রেসিডেন্ট এবং সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস হোয়াইট হাউসে নেতানিয়াহুর সাথে বৈঠক করেছেন। বৈঠকের পর তিনি বলেছেন, এখনই সময় যুদ্ধ বন্ধ করার এবং বন্দীদের মুক্তি দেওয়ার। এছাড়া ইসরায়েলের নিরাপত্তা, ফিলিস্তিনিদের অধিকার এবং আত্মনিয়ন্ত্রণের দাবি প্রসঙ্গেও কথা বলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। এর আগে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজায় যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত করতে নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন বাইডেন। এই ব্যাপারে বিবৃতিতে তারা বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন পার্থক্যগুলো দূর করার প্রয়োজনীয়তার কথা, যত দ্রুত সম্ভব চুক্তি চূড়ান্ত করা এবং জিম্মিদের মুক্তি, এবং সেই সাথে যুদ্ধ বন্ধের কথাও বলেছেন। এছাড়া তাদের মধ্যে গাজায় মানবিক পরিস্থিতি এবং ত্রাণ পৌঁছানোর ব্যাপারেও কথা হয়েছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও দেখা করেছেন নেতানিয়াহু। শুক্রবার ফ্লোরিডায় ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টে দুই নেতার বৈঠক হয়। আল জাজিরার খবরে বলা হয়েছে, চলমান পরিস্থিতিতে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক বেশ গুরুত্ব পাচ্ছে, কারণ ট্রাম্প নির্বাচিত হলে গাজায় চলমান যুদ্ধ নিয়ে তার মনোভাব এবং নীতি কেমন হয় সেটা নিশ্চিত হতে চাইছেন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস যে মন্তব্য করেছেন সেটির সমালোচনা করেন ট্রাম্প। তবে ট্রাম্প যুদ্ধবিরতি বা বন্দি বিনিময় নিয়ে কোনো মন্তব্য করেছেন কিনা সেটি জানা যায়নি। গাজা উপত্যকায় প্রতিরোধ যুদ্ধের 294তম দিন ছিল গত শুক্রবার। এদিন উপত্যকার বিভিন্ন শহরে দখলদার সেনাদের উপর হামলা চালিয়েছে বিভিন্ন মুক্তিকামী সংগঠন। এদিন রাফা শহরে একটি বাড়িতে ঢোকা একদল ইসরায়েলি সেনাকে বোমার আঘাতে উড়িয়ে দিয়েছে হামাস। এছাড়া খান ইউনুস এবং গাজা সিটিতেও সংঘর্ষের খবর জানা গেছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা গাজা সিটির তাল আল হাওয়া এলাকায় ইহুদিবাদীদের একটি পদাতিক সেনা দলের ওপর রাদিয়া অ্যান্টি পার্সোনেল বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। হামলায় বেশ কিছু সেনা নিহত এবং আহত হয়েছে। এছাড়া সেখানে একটি মার্কাভা ট্যাঙ্কের ওপর আল ইয়াসিন 105 শেল দিয়ে হামলা চালানো হয়েছে। একই এলাকায় অগ্রসর হতে চাইলে দখলদার সেনাদের ওপর মর্টার হামলা চালিয়েছে আরেক দল হামাস যোদ্ধা। এদিন ইসরায়েলি সামরিক বাহিনীর হেলিকপ্টার লক্ষ্য করে SAM-7 মিসাইল হামলা চালিয়েছে আল কাসাম। কাঁধে বহনযোগ্য এই মিসাইল হামাসের নিজস্ব তৈরি একটি অ্যান্টি এয়ারক্রাফট ওয়েপন। এবারের যুদ্ধেই প্রথমবারের মতো হামাসকে এই মিসাইল ব্যবহার করতে দেখা গেছে। শুক্রবার ইসরায়েলি সেনাদের ওপর চোরাগোপ্তা হামলার একটি ভিডিও প্রকাশ করেছে হামাস, যাতে একটি বাড়িতে একে একে 10 ইসরায়েলি সেনাকে প্রবেশ করতে দেখা যায়। আগে থেকে বাড়ির ভেতরে গোপন ক্যামেরা এবং বোমা পুঁতে রেখেছিল যোদ্ধারা। সেনারা দেয়ালের একটি গর্ত দিয়ে পর্যায়ক্রমে বাড়িতে ঢোকার পর বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের আগে হামাস যোদ্ধাদের হামলার ধরন নিয়ে আলোচনা করতে শোনা যায়। এই হামলায় কত সেনা হতাহত হয়েছে সে সম্পর্কে হামাস কিছু জানায়নি, তবে সেনা দলটির বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড জানিয়েছে তাদের যোদ্ধারা মধ্য গাজার নেতজারিম এলাকায় ইসরায়েলি বাহিনীর সাপ্লাই লাইন লক্ষ্য করে মর্টার হামলা চালিয়েছে। দক্ষিণ গাজার রাফা ক্রসিংয়েও সেনাদের ওপর মর্টার হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে খান ইউনুস শহরের পূর্ব দিকে দখলদার সেনাদের সাথে আল কুদসের প্রচণ্ড লড়াই হয়েছে। যোদ্ধারা মেশিনগান এবং অ্যান্টি আর্মার মিসাইল নিয়ে সেনাদের উপর হামলা চালিয়েছে। একই শহরের জালাল মসজিদের কাছে সেনাদের উপর 60 ক্যালিবারের মর্টার হামলাও চালানো হয়েছে। এদিন গাজার কাছে আশকালান সহ কয়েকটি ইহুদি বসতিতে রকেট হামলা চালায় আল কুদস। যদিও যুদ্ধ শুরুর পর থেকেই বসতিগুলোর বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ইসরায়েল। আল কুদস ব্রিগেড তাদের বিবৃতিতে আরও জানায় খান ইউনুসের আল কারারা স্কুলের কাছে ইসরায়েলি সেনা এবং যানবাহনের ওপর আল নাসর ব্রিগেডের সাথে মিলে তারা যৌথ হামলা চালিয়েছে। এদিন গাজায় এক সেনার মৃত্যুর কথা স্বীকার করেছে ইসরায়েল। নিহত সেনা গিভাতি ব্রিগেডের ইঞ্জিনিয়ারিং ইউনিটের কর্পোরাল ছিলেন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। এবার ইটালির রাজধানী রোমে শুরু হচ্ছে গাজা যুদ্ধবিরতি সংলাপে এবারের ধাপে সরাসরি যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস। রোববার থেকে এই সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে। সিআইএর সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে মূলত গাজায় যুদ্ধবিরতি এবং হামাসের কবজায় থাকা জিম্মিদের মুক্তি এই সংলাপের প্রধান ইস্যু। রোববার রোমে যে সংলাপ শুরু হচ্ছে সেখানে সিআইএ প্রধানের পাশাপাশি উপস্থিত থাকবেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এবং মিশর এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থার প্রধানরাও থাকবেন, তবে হামাসের কোনো প্রতিনিধি এই সংলাপে থাকবেন না। এই প্রসঙ্গে আরও বিস্তারিত কিছু জানায়নি সিআইএ সূত্র। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দুই পক্ষের মাঝে সমঝোতার চেষ্টা করে যাচ্ছে মিশর ও কাতার। পরবর্তীতে এই প্রক্রিয়ায় যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র, তবে তাদের সম্মিলিত প্রচেষ্টা এখনও সফলতার মুখ দেখেনি। এদিকে জাতিসংঘের মানবাধিকার সংস্থা OCH এক বিবৃতিতে জানিয়েছে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনুসে নতুন করে ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর গত 4 দিনে সেখানে বাস্তুচ্যুত হয়েছে 1,82,000-এরও বেশি মানুষ। জাতিসংঘের সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে খান ইউনুসে ইসরায়েলি বাহিনীর অভিযানের জেরে গাজায় বাস্তুচ্যুতির নতুন ঢেউ শুরু হয়েছে। গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 4 দিনে খান ইউনুসের পূর্ব ও মধ্য অঞ্চলে 1,82,000-এর বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খান ইউনুসে অভিযানের জন্য গত সোমবার সেখানে বসবাসরত ফিলিস্তিনিদের বাড়িঘর এবং এলাকা ত্যাগের নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী। নির্দেশে বলা হয়, যদি শহরের পূর্ব এবং মধ্যাঞ্চলের লোকজন নির্দিষ্ট সময়সীমার মধ্যে এলাকা ত্যাগ না করে তাহলে সেই অবস্থাতেই অভিযান শুরু করবে সেনারা। প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে শ্রীলঙ্কা। আগামী 21শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। সরকারি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। কয়েক দশকের মধ্যে সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটে আছে দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্রটি। গুরুত্বপূর্ণ এই নির্বাচন দেশটির সংস্কারের ভাগ্য নির্ধারণ করবে বলে মনে করা হচ্ছে। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 15 আগস্টের মধ্যে নির্বাচনের প্রার্থিতার জন্য মনোনয়নপত্র দাখিল করতে হবে। বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহের অধীনে নির্বাচন হবে বলে ধারণা করা হচ্ছে। শ্রীলঙ্কার জনসংখ্যা 2,20 লাখ, এর মধ্যে ভোটার 1,70 লাখ। 2022 সালে ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কা জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে না পেরে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। নতুন প্রেসিডেন্ট হন 75 বছর বয়সী বিক্রমসিংহে। 2019 সালে 5 বছরের জন্য শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন রাজাপাকসে। তিনি ক্ষমতা হারানোর পর মেয়াদের বাকি সময়ে দায়িত্ব পালনের জন্য বিক্রমসিংহকে নির্বাচিত করে দেশের পার্লামেন্ট। বর্তমানে প্রেসিডেন্ট বিক্রমসিংহে ছাড়াও যারা প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হতে পারেন তাদের মধ্যে আছেন বিরোধী দলীয় নেতা সাজিদ প্রেমাদাসা, অরুণা কুমার দেশনায়ক এবং সাবেক সেনাপ্রধান শরদ ফনসেকা ও বিচারমন্ত্রী উজজেসাদাসা রাজাপাকসে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের 290 কোটি টাকার সহায়তা নিয়ে অর্থনীতিতে বিপর্যয় অনেকটাই কাটিয়ে উঠেছেন বিক্রমসিংহে। 2022 সালে দেশটিতে মুদ্রাস্ফীতির হার ছিল 70%, সেটি কমিয়ে 1.7% নামিয়েছে বিক্রমসিংহের সরকার। ফ্রান্সের রাজধানী প্যারিসে অলিম্পিক গেমস উদ্বোধনের কয়েক ঘন্টা আগে দ্রুত গতির রেল নেটওয়ার্কে ব্যাপক হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে নাশকতাকারীরা। ফ্রান্সের রাষ্ট্রীয় রেল কোম্পানি SNCF বলেছে, রেল ব্যবস্থাকে অচল করে দিতে বিদ্বেষপূর্ণ তৎপরতা চালানো হয়েছে। অগ্নিসংযোগকারীরা প্যারিসের সঙ্গে অন্যান্য নগরীর রেল সংযোগস্থলগুলোকে হামলার নিশানা করেছে। এতে বেশ কিছু রেল লাইনের ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।
যাত্রীদেরকে ভ্রমণ বাতিল করতে হয়েছে এবং তাদেরকে রেল স্টেশনে আসতেও মানা করা হয়েছে। রেল কোম্পানি SNCF এর প্রেসিডেন্ট বলেছেন ৮ লাখ যাত্রী দুর্ভোগে পড়েছে। তিনি জানান, রেল নেটওয়ার্ককে অলিম্পিক গেমসের জন্য প্রস্তুত করা হয়েছিল, কিন্তু এখন এই নেটওয়ার্ক যত দ্রুত সম্ভব সচল করতে শত শত কর্মকর্তাকে কাজে লাগাতে হচ্ছে। SNCF বলছে, বৃহস্পতিবার রাতভর রেল নেটওয়ার্ককে অচল করে দিতে দফায় দফায় ব্যাপক হামলা হয়। প্যারিসের পশ্চিম, উত্তর এবং পূর্বে চলে যাওয়া TGV রেল লাইনগুলোর 3টি স্থলে আগুন জ্বলতে শুরু করে। তবে এই ঘটনার শেষ পর্যন্ত অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে কোনো প্রভাব পড়েনি। যথাসময়ে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয়েছে 2024 গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস। আইফেল টাওয়ার, লুভর মিউজিয়াম, সিন নদী সহ প্যারিসের গুরুত্বপূর্ণ সব স্পটে ছিল অলিম্পিক উপলক্ষে বিশেষ আয়োজন এবং আলোকসজ্জা। এবছর অলিম্পিকে উড়বে 206টি দেশের পতাকা। 32টি খেলার 329টি ইভেন্টে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবেন 10,500 জন অ্যাথলেট। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।